এটা হচ্ছে গিয়ে টপিক হচ্ছে গিয়ে কম্পোনেন্টস অফ ভেক্টর। সো আগে জানতে হবে হোয়াট ইজ কম্পোনেন্টস অফ ভেক্টর। ধরো তুমি এই বরাবর হেঁটে গেলা এক্স অ্যাক্সিস বরাবর, তাইলে তোমার পুরো মুভমেন্টটা এক্স অ্যাক্সিস বরাবরই হয়, ঠিক আছে। তুমি একদিন ওয়াই অ্যাক্সিস বরাবর হেঁটে গেলা, তোমার টোটাল মুভমেন্টটা ওয়াই অ্যাক্সিস বরাবরই হলো। কিন্তু তোমার একদিন ইচ্ছা হলো কোন একটা কিছুকে এভাবে ছুঁড়ে মারতে, যদি ছুঁড়ে মারো তাহলে জিনিসটা এভাবে যাবে, তাই তো। যখন সে এভাবে যাবে তখন খেয়াল করে দেখো প্রতি মুহূর্তেই ওর এক্স অ্যাক্সিস বরাবরও মুভমেন্ট হচ্ছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবরও ও কিছু দূর যাচ্ছে, মানে সে উপরেও যাচ্ছে আবার সামনেও আগাচ্ছে, দুই রকমের ঘটনা ঘটতেছে না। হ্যাঁ, তো যখন এরকম কোনো কিছু এরকম কোনো ভেক্টর বাঁকাভাবে আগাবে বা বাঁকাভাবে থাকবে, তখন সেটার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু পরিমাণ অংশ এসে যাবে। এই অংশগুলোকে বলা হবে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। এখন যে কোনো লাইনের সাপেক্ষে ওর কম্পোনেন্ট নেওয়া পসিবল, বাট আমাদের এখন পর্যন্ত যা লাগবে সেটা হলো এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টের গুলা, ঠিক আছে, বা দুইটা অ্যাক্সিস বরাবরই কম্পোনেন্টের হিসাব। তো আসো দেখি যে কিভাবে এই কম্পোনেন্টের ভ্যালুটা বের করব। ধরো তুমি একদিন এখান থেকে এই পর্যন্তই এসে হাত থামলা, এখন এক্স অ্যাক্সিস বরাবর তুমি কতটুকু হেঁটেছো এটা যদি আস করি, তাহলে কি করতে হবে, এদিক থেকে আলো মারতে হবে। আলো মারলে এটা শ্যাডোটার যা লেন্থ হবে সেটুকুন তুমি এক্স অ্যাক্সিস বরাবর গিয়েছো, তাই না। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু গিয়েছো সেটা যদি জানতে চাওয়া হয়, এদিক থেকে আলো মারতে হবে, তাহলে এটার যে শ্যাডোটা আসবে এতটুকু তুমি মুভ করছো। ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, সো আমি যদি এই বরাবর এটার প্রজেকশন নেই তাহলে জিনিসটা আসবে এতটুকু। এখন এটাকে যদি আর ধরি আর এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরি, তাহলে বলো তো এটা কি হবে, বেস, তাই না। তাহলে এটুকুনের ভ্যালু আসবে হচ্ছে গিয়ে আর cos থিটা। সো তুমি এক্স অ্যাক্সিস বরাবর যে অংশটুকু পাবা সেটা হবে আর cos থিটার ইকুয়াল। আর যদি ওয়াই অ্যাক্সিস বরাবরের ভ্যালুটুকু নিতে চাই, তাহলে আমাদের কি এই যে এতটুকুই হলো ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্ট, তাই না। তো সেটাকে আমরা বলতে পারবো আর ওয়াই। আর ওয়াই সমান কি বলা যাবে বলো তো, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটুকুনের ভ্যালু হবে আর sin থিটা। তো এটাই একই ব্যাপার যে আর এক্স সমান আর cos থিটা আর ওয়াই সমান আর sin থিটা। সব সময় কি এই সূত্র খাটবে না, এটা ডিপেন্ড করবে যে অ্যাঙ্গেলটা কার সাথে আছে। যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে cos যাবে। এখানে আমরা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল লিখেছি তাই এখানে cos গিয়েছে। তো এটা বাংলা দিয়ে মনে রাখা বেটার যে যার সাথে কোণ তার সাথে cos। কোণ মানে হলো অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন একটু দুই তিনটা ছোট করে বলে নাও, তার সাথে cos হয়, ঠিক আছে। তো ধরো এই বরাবর যাচ্ছে 5 আর ওর এই বরাবর আছে হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, তাহলে বলো তো ওর এই y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত আসবে, 5 cos না 5 sin। যার সাথে কোণ তার সাথে cos, তাই এখানে 5 cos আর x অ্যাক্সিস বরাবর আসবে 5 sin। বুঝেছো? আচ্ছা, একটু বস দাও, ধীরে ধীরে না, দুইটা জোড়া লাগাতে অনেক ঝামেলা। ওকে, রেডি। তো এখন এই কম্পোনেন্ট রিলেটেড এই চারটা কেস ইউজুয়ালি এইচএসসি পরীক্ষাতে এসে থাকে। ইভেন এর মধ্যে এই লাস্টের এইটা ভর্তি পরীক্ষাতেও 3 নাম্বারটা আর কি ভর্তি পরীক্ষাতেও বেশ কয়েকবার আসছে। আর এগুলো তাও বোঝা ভালো, এগুলো ভর্তি পরীক্ষাতে কখনো আসে নাই, দ্যাট ডাজন্ট মিন যে আসবে না, ঠিক আছে। এমনিতেই বোর্ডে চারটা কেসই আসে। তো প্রথম কেস দেখো যে ওয়াকিং, যে হাঁটলে কি, হাঁটার সাথে এটা কি কেস আছে। তুমি যখন হাঁটো তখন তুমি সামনে আগাচ্ছ, তাই না। কিন্তু কেউ যদি লেফট রাইট করো তাহলে সে আর সামনে আগায় না, কেন, প্রশ্ন হলো এটা। তো হাঁটলে কেন সামনে আগায়, প্রশ্ন হচ্ছে গিয়ে এটা, ওয়াই উই মুভ ফরওয়ার্ড ওয়াইল ওয়াকিং, ঠিক আছে। হাঁটলে কেন তুমি সামনে আগাবা, ঠিক আছে। ওয়াক করলে কেন ফরওয়ার্ডে মুভ করে, বা কিভাবে তুমি মুভ করতেছো এটা এক্সপ্লেইন করে। আর কি করতে পারে, পানির উপর দিয়ে কেন হাঁটা যাচ্ছে না, এবং বালুর উপর দিয়ে হাঁটা কেন কষ্ট, সবগুলো একই টাইপের প্রশ্ন, ঠিক আছে। তুমি যখন হাঁটো তখন তোমার সামনের পা দিয়ে হাঁটো না পিছনের পা দিয়ে হাঁটো, কি প্রশ্ন করলো। আচ্ছা, যখন তুমি হাঁটো তখন তোমার একটা পা পিছনে থাকে, তাই তো, আর একটা পা সামনে আগায়, এটা পিছনে যাবে এটা সামনে গেল, আঁকতে পারতেছি না। ধরো এই যে এখানে তোমার দুইটা পা আছে, এইটার উপর ভর করে সামনের পা আগাচ্ছ, তাই না। আবার এই পাটা পিছনে যাবে, এটা সামনের দিকে যাবে। সো এক পায়ের উপর ভর দিয়ে কিন্তু তুমি হাঁটো, দুই পায়ের উপর কিন্তু ভর পড়ে না যখন তুমি হাঁটো, তাই তো। এখন তুমি যখন হাঁটবা তখন পিছনের পাটার উপর ভর পড়তেছে, খেয়াল করতেছো এটা, সামনের পা কিন্তু সামনেই চলে যাচ্ছে, যেটা সামনে আগাচ্ছে। আবারও যখন এটা আগালো এটা আবার পিছনে চলে যাবে, দেন তুমি সামনে আগাবা, তাই তো, বুঝেছো। তো পিছনের পায়ের উপর ভর পড়বে, এবং পিছনের পাটা কিন্তু সোজা থাকবে না, যখন হাঁটবা অবশ্যই পিছনের পা তোমার ভাঙবে, মানে বাঁকা হবে, তাই তো। সো পিছনের পা বাঁকা ভাবে চাপ প্রয়োগ করবে গ্রাউন্ডে, তাই তো আঁকতে পারতেছি না আজকে। সে এটা হলো পা, এই জুতা, তুমি এটা বাঁকা ভাবে পড়তেছে, তাই তো। যদি বাঁকা ভাবে পড়ে তাহলে এই পরিমাণ
বাঁকাভাবে তুমি ফোর্স ক্রিয়েট করবা মাটির উপরে। এখন তুমি যখন মাটির উপর ফোর্স দিচ্ছ, মাটি কি দেবে যাচ্ছে? দেবে যায় কোন কেসে? যদি পানি হয়। পানি তোমাকে রিঅ্যাকশন ফোর্স দিতে পারে না। রিঅ্যাকশন ফোর্স দিতে পারবে না দেখে এটার কোনো কিছু আসবে না, শুধু নিচের দিকেই তুমি নামবা তাই। ঠিক আছে, কিন্তু মাটিতে যখন তুমি হাঁটবা, মাটি যদি দেবে না যায় বা যদি সরে না যায়, তাহলে মাটি তোমাকে সমপরিমাণ রিঅ্যাকশন ফোর্স ব্যাক করবে, তাই তো? ঠিক আছে, মাটি তোমাকে সমপরিমাণ রিঅ্যাকশন ফোর্স ব্যাক করবে। তো তাইলে এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্লাইড ফোর্স। আর মাটি তোমাকে যে ফোর্সটা ব্যাক করবে সেটা একদম এই লাইন বরাবরই আসবে। ঠিক আছে, মাটি তোমাকে এই বরাবর রিঅ্যাকশন ফোর্স ব্যাক করলো, রিঅ্যাকশন ফোর্স অফ দ্য গ্রাউন্ড। এখন মাটি যদি তোমাকে রিঅ্যাকশন ফোর্স দেয়, তাহলে দেখো তো এই রিঅ্যাকশন ফোর্সটা কি রকম আসছে, সোজা আসছে না বাঁকা আসছে? এরকম বাঁকা আসছে, তাই না? তাহলে এটার কম্পোনেন্ট গুলা কোন দিকে হবে? এটা কম্পোনেন্ট গুলা যাবে দেখো উপরের দিকে মুখ করা আছে, উপরে যাবে এবং এই দিকে যাবে। তাহলে দেখো এই পা দিয়ে তুমি এখন সামনের দিকে আগায় যাবা এই অংশটুকুর কারণে। এটা কি? এটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। যদি আর দিয়ে প্রকাশ করি তাহলে এটা হলো আর এক্স। এই আর এক্স এর ফলে তুমি সামনে আগাবা। ঠিক আছে, তাহলে আর ওয়াইটা কি করবে? আর ওয়াইটা হাঁটার সময় দেখবা দাঁড়ায় থাকলে তোমার পা ব্যথা করবে, কিন্তু হাঁটলে পা ব্যথা করবে না। হাঁটার সময় একটু হালকা লাগবে, তাই না? হাঁটার সময় হালকা লাগে কেন? কারণ এই আর ওয়াইটা উপরের দিকে কাজ করতেছে, তোমার সেলফ ওয়েটটা ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে, কিছুটা পরিমাণ নিউট্রাল করে দেয়। ঠিক আছে, দ্যাটস ওয়াই হাঁটার সময় একটু হালকা লাগে দাঁড়ায় থাকার চাইতে। আর এই আর এক্সটার কারণে তুমি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট পাবা। বুঝতে পেরেছো বস? হ্যাঁ বলো। নেক্সট কোয়েশ্চেন, বার্ড কিভাবে উড়ে? উড়লে সে সামনে আগায় কিভাবে? পাখি উড়লে সামনে আগায় কিভাবে? এটার জন্য আগে বুঝতে হবে যে কোয়েশ্চেনে কি বলতেছে। পাখি যখন উড়ে তখন পাখি যে বাতাসে ভাসমান অবস্থায় এইভাবে পিছের দিকে পাখা দিয়ে বাড়ি মারে, তাই না? কিন্তু আগায় যাচ্ছে সামনে। খেয়াল করছো কি ব্যাপারটা? ইভেন সাঁতার কাটার সময়ও তুমি এভাবে পিছনের দিকে বাড়ি মারো, কিন্তু তোমার মুভমেন্টটা হচ্ছে সামনে। তো এখন এই জিনিসটাকে বোর্ডে আঁকার জন্য আমি এভাবে দিচ্ছি যে এই হলো একটা উইংস আর এই হলো আরেকটা উইংস, এই হলো ধরো বার্ড। ওকে, তো এখন বার্ড কি করে? ওর উইংস দিয়ে এইদিকে ফোর্স দেয়, তাই তো? বাঁকা ভাবে ফোর্স দেয়। যদি এখন বাঁকা ভাবে ফোর্স দেয় তাহলে কি হয়? আমাদের যে বাতাস ওকে সমপরিমাণের রিঅ্যাকশন ফোর্স দিবে অবশ্যই, তাই তো? বাতাস ওকে সমপরিমাণের রিঅ্যাকশন ফোর্স দিবে। সো এটা হচ্ছে পাখির অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্সটা এই বরাবর কোন একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে, যদি পাখিটা প্রতিবন্ধী না হয় তাহলে এই দুইটা অ্যাঙ্গেল সেম হবে। ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল সেম হবে এবং পাখা দুইটাও সেম থাকে যদি পাখিটা প্রতিবন্ধী না হয়। এখন সোজা আগানোর জন্য অবশ্যই ওর দুইটা পাখা সমপরিমাণের শক্তিশালী হতে হয়, মানুষের মতো না এক হাতে দুই হাত এরকম না, পাখির দুই পাখা সমান থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওর অ্যাপ্লাইড ফোর্স। এখন এই অ্যাপ্লাইড ফোর্স যদি এটা হয়ে থাকে, এই দুইটা একদম এই বরাবর এক্সটেন্ড করলে এরকমই হবে। ঠিক আছে, রিঅ্যাকশন ফোর্স কি তাহলে হবে? তাহলে এটার এই বরাবর রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। ঠিক আছে, এখন এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? আমাদের কাজ কি? অ্যাপ্লাইড ফোর্স নিয়ে আর রিঅ্যাকশন ফোর্স নিয়ে। অবশ্যই রিঅ্যাকশন ফোর্স নিয়ে। অ্যাপ্লাইড ফোর্সের কাজ শেষ। ও যদি এফ অ্যাপ্লাই করে এফ ই ওকে ব্যাক দিবে। ঠিক আছে, যদি বাতাস নিজস্ব কোনো মুভমেন্ট না থাকে, বাতাস তো নিজেও আবার চলাচল করে, ধরে নিচ্ছি বাতাসের নিজস্ব মুভমেন্ট নাই, তাহলে আমরা এখন শুধু এই পার্টটুকু নিয়ে কাজ করব। যদি এই পার্টটুকু নিয়ে কাজ করি তাহলে দেখি কি আছে এখানে। এখানে দুইটা পাখা, তাই ওর দুইটা রিঅ্যাকশন ফোর্স পাচ্ছে, দুইটা এফ পাচ্ছে, এবং এখানে দুইটা থিটা অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল সমান। এখন যদি দুইটা অ্যাঙ্গেল সমান হয়, দেখো প্রথমে এইটা আছে বাঁকা, বাঁকা থাকলে কি আসবে? কম্পোনেন্ট। কিভাবে আসবে? যার সাথে কোণ তার সাথে কজ আসবে, তাহলে এই বরাবর যাবে এফ কস থিটা, তাই না? এবং এইটার জন্য উপরে আসবে এফ সাইন থিটা। ঠিক আছে, এটা শুধু একটা পাখারটা করছি, এটা হচ্ছে লেফট উইং এরটা। এবার রাইট উইং এ আসতেছি। রাইট উইং এ দেখো আরেকটা এফ আছে, অ্যাঙ্গেলটা সমান, তাহলে এটার জন্য এইদিকে আসবে এফ কস থিটা এবং উপরের দিকে আসবে আবারও এফ সাইন থিটাই, তাই না? তাহলে দেখি আমরা এটার রেজাল্টেন্টটা কত হবে। এটার ক্ষেত্রে যা হচ্ছে, এই এফ কস থিটা আর এই এফ কস থিটা দুইটার ডিরেকশন দুই দিকে, তাহলে একটা আরেকটাকে কি করবে? নিউট্রাল করে দিবে, অর্থাৎ এই লাইন বরাবর নাল ভেক্টর ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছো? একটা আরেকটাকে শেষ করে দিচ্ছে সমান সমান যেহেতু। তাহলে এই বরাবর একমাত্র অ্যাক্টিভ ফোর্স কোনটা থাকতেছে? এটাতে ভেঙে ফেলছি, এটাকে ভেঙে এই দুইটা বানাইছি। ঠিক আছে, তাই এই দুইটা আর আসবে না ক্যালকুলেশনে, এই দুইটার হিসাব শেষ। এখন আমাদেরকে এই তিনটা নিয়ে হিসাব করতে হবে, বুঝেছো? শুধু কম্পোনেন্ট গুলো নিয়ে। কম্পোনেন্ট গুলো নিয়ে যদি হিসাব করি তাহলে এই বরাবর আসবে হচ্ছে উপরের দিকে
2f sin থিটা, এই 2f sin থিটার জন্য ও সামনে আগায় যায়। আর দেখো এখন যদি পাখিটা প্রতিবন্ধী হতো, মানে ওর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল চেঞ্জ হতো বা কোনো একটা এফ এর মান যদি চেঞ্জ হয়, তাহলে পাখিটা কিন্তু বাঁকবে। এটা পাখি নিজেই করে, প্রতিবন্ধী না, নরমাল পাখিও করে। যদি এরকম বাঁকা হইতে যায়, বাঁকা হওয়ার জন্য ওকে এক পাখায় কম বেশি করতে হবে, ঠিক আছে? তাহলে এই 2f sin থিটা এটার জন্য ও সামনে মুভ করে। এটা দিয়ে সিকিউ আসছে 3 বার বোর্ডে, 3টার মধ্যে সবগুলোই দেখার চেষ্টা করতেছি। আর এখানে f sin থিটা f cos থিটা একটা আরেকটাকে নিউট্রাল করে দিচ্ছে, তাই x অ্যাক্সিস বরাবর এখানে নাল ভেক্টর ক্রিয়েট হয়ে গেছে। তাইলে একমাত্র এটার কারণেই ও সামনে আগে যাবে। ওকে, বুঝতে পারছো কনসেপ্টটা? পজ দাও। তো আগে এখানে কোশ্চেনে ফিগারটা বুঝো। কোশ্চেনে বলা হয়েছে যে এই OA আর OB বরাবর 5 নিউটনের থ্রাস্ট দেওয়া হচ্ছে এবং এই OA আর OB এর ইন্টারনাল অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন OC বরাবর বারটা মুভ করতেছে, তার মানে OC অবশ্যই এই দুইটার রেজাল্টেন্ট। বুঝেছো? হ্যাঁ। তো এখন তাহলে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিঅ্যাকশন ফোর্স অ্যালং OC। এটার জন্য কম্পোনেন্টের ডিস্ট্রিবিউশনের কোনো প্রয়োজন নাই। গতকালকের যে ফর্মুলা ছিল রেজাল্টেন্টের, দুইটা ফোর্স আছে, এদের ইন্টারনাল অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি, এটা খাটাই দিলেই হয়ে যাবে। যে এই বরাবর একটা আছে, এই বরাবর একটা আছে, এটা সোজা মুভ করতেছে, এটা হচ্ছে ওদের রেজাল্টেন্ট। বুঝেছো? তাহলে আলফা হলো 60 ডিগ্রি আর পি হচ্ছে 5, কিউ হচ্ছে 5। এটা দিয়ে তুমি সি করে ফেলতে পারবা, নিজে নিজে পারবা না? কোন সূত্র? √p²q² 2pq cos আলফা, ঠিক আছে? আর পরেরটাই হচ্ছে গিয়ে ভেজাল। পরেরটায় তোমাকে এভাবে ভেঙে 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 যেতে হবে, তারপরে ফাইনালি রেজাল্টেন্ট করতে হবে। তো চলো করি, পজ দিয়ে দাও, এটা রেকর্ড করবো না। হোয়াট ইজ লন রোলার? জীবনেও দেখছো লন রোলার? কি করে এটা দিয়ে? ঘাস কাটে। ঘাস কাটার যন্ত্র দেখছো? ঘাস কাটে যে কোথায়? স্কুলে কলেজে থাকে। হ্যাঁ, অনেক যে জায়গায় ঘাস আছে ওই জায়গায় একটা লোক নিয়ে এমনি হাঁটে। এখন প্রশ্ন হলো লন রোলার টানা ইজি না ঠেলা ইজি? ঠিক আছে, পুশ অর পুল হুইচ ইজ ইজিয়ার ফর কাটিং দ্য গ্রাস? ঠিক আছে, আসলে দেখি কেন পুশ করা ইজি। ঠিক আছে, লন রোলারের ক্ষেত্রে যা হয়, এটা নট অনলি শুধু যে এই কেসেই প্রযোজ্য এরকম না, এরকম আরো অনেকগুলা কেস হতে পারে। ধরো তুমি একটা সুপার শপে গেলা, তুমি একটা ট্রলি নিয়ে ঠেলবা নাকি টানবা, প্রশ্ন হচ্ছে এটা। তারপর একটা ট্রলি ব্যাগ, এটা কি ঠেলা ভালো নাকি টানা ভালো? যদি ঠেলা ভালো হয় তাহলে ওটার হাতলটা বড় হলে ভালো হবে নাকি ছোট হলে ভালো হবে? তোমার হাইট কি বেশি হলে তোমার জন্য ইজি হবে নাকি হাইট কম হলে ইজি হবে? এগুলো হচ্ছে কি এটার থেকে প্রশ্নগুলো আসে, মানে কনসেপ্টগুলো, এই কনসেপচুয়াল কোশ্চেনগুলো এখান থেকে আর কি করা পসিবল। তো লন রোলারেরটা দিয়ে আমরা স্টার্ট করছি। আচ্ছা, আরো একটা প্রশ্ন আছে, ক্রিকেট পিচ। ক্রিকেট পিচ সোজা করে না? সোজা করার টাইমে কেন গোলটা সামনে আগায় নাকি তুমি নিয়ে পিছে আগাবা? প্রশ্ন হলো এটা। দুই এক এক রকম কেস আছে, তোমার যা পারপাস সেই অনুযায়ী আর কি যেতে হবে। তো লন রোলারের ক্ষেত্রে কি করা হবে? এরকম ধরে নিলাম গোল একটা কিছু আছে, এই চাকাটা ঘুরবে আর ঘাস কাটবে। ঠিক আছে, তুমি এই বরাবর ফোর্স দিচ্ছ, তাই তো? এটা তোমার অ্যাপ্লাই করা ফোর্স। ঠিক আছে, এফ। এখন এটা কি সোজা না বাঁকা? বাঁকা হইলে কি আসবে? কম্পোনেন্ট। ঠিক আছে, তাইলে এই তোমার যে ফোর্স, এটার কম্পোনেন্ট একটা এদিকে আসবে আর একটা এদিকে আসবে। ঠিক আছে, এটা হলো এফ এক্স এবং এটা হলো এফ ওয়াই। এফ ওয়াই এক্স এর কারণে তুমি ওটা নিয়ে সামনে আগাবা, আর এফ ওয়াইটা কি করতেছে? ঝামেলা করতেছে। কেন? কারণ এই যে এই জিনিসটা, ওর একটা নিজস্ব ওয়েট আছে, সেলফ ওয়েট আছে, সেটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে এখানে নিচের দিকে মোট কয়টা ফোর্স কাজ পাচ্ছে? দুইটা। ঠিক আছে, তাই রিলেটিভ ওয়েট ডাব্লিউ আর, রিলেটিভ ওয়েট এটা এখানে আসবে এফ ওয়াই প্লাস ডাব্লিউ। বুঝেছো? বেড়ে গেছে। কিন্তু যদি তুমি এটাকে নিয়ে টানো তাহলে কি হবে? তুমি যদি টান দাও তাহলে এইটার রিঅ্যাকশন ফোর্স একটা যাবে এইদিকে, একটা যাবে এইদিকে, তাই তো? তো এটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফোর্স, টান দিচ্ছ যেভাবে টানতেছো। তাহলে এইখানে আসবে হচ্ছে এফ ওয়াই এবং এইখানে হচ্ছে এফ এক্স, আর এইদিকে ওর সেলফ ওয়েট ডাব্লিউ কাজ করতেছে। তাহলে ডাব্লিউ রিলেটিভটা কত হবে? এখন এটা আগে দেখতে হবে কোনটা বড়। তুমি যখন টান দিবা তখন কি এটা মাটি থেকে উপরে উঠে যাবে? নিশ্চয়ই না, তাহলে তো ঘাসই কাটবে না। তোমার টার্গেট কি? এটাকে মাটিতে রেখে আগানো, তাহলে অবশ্যই এটা বেশি হবে, ডব্লিউ মাইনাস এফ ওয়াই। এখন দেখো কোনটা ইজিয়ার, যেখানে রিলেটিভ ওয়েটটা কম হবে সেটা বেটার, সহজ হবে, কমফোর্টেবল হবে। তো রিলেটিভ ওয়েটটা কম হয় এই কেসে, তাই ঘাস কাটার জন্য এটা বেটার। ঠিক আছে,
তা না, কিন্তু দেখবা যে তোমাদের যে লোক ও সবসময় ঠেলে, কারণ ঠেললে আর কি ও ডিরেকশনটা ঠিক রাখতে পারে। আরেকটা প্রশ্ন এখন, যে ক্রিকেট পিচ সোজা করার ক্ষেত্রে কোনটা ইউজ করা হবে, এটা একবার বোর্ডে আসছে। ক্রিকেট পিচ সোজা করার ক্ষেত্রে তোমার টার্গেটটা কি থাকবে, যে বেশি লোড দেয়া, তাহলে তাড়াতাড়ি হবে, তাই না? তাই ক্রিকেট পিচ সোজা করার ক্ষেত্রে দেখবা যে জিনিসটা নিয়ে সামনে আগায়, কখনো নিয়ে টানে না, ঠিক আছে? ক্রিকেট পিচ সোজা করার ক্ষেত্রে ক্রিকেট মাঠের সময় মানে ব্রেক টাইমে দেখবা যে সবসময় নিয়ে হাঁটে সামনে। কেন হাঁটে? কারণ তাহলে বেশি লোড পড়বে, বেশি লোড পড়লে মাটি দ্রুত সোজা হবে, ঠিক আছে? আর এই কেসে এটা কোন কেসে, তাহলে এটা হচ্ছে শুধু ঘাস কাটার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ঘাস কাটা, তারপরে ট্রলি নিয়ে আগানো, আর এই কেসটা কোন কেসে বেটার? এই কেসটা হচ্ছে ক্রিকেট পিচ সোজা করার জন্য। ঠিক আছে, একটু পজ। নেক্সট কেস, পুলিং আর বোট উইথ আ রোপ, মানে গুণ টানা নৌকা বলে বাংলায়। তোমরা যদি গ্রামে গঞ্জে থাকো কখনো, বা কেউ থেকে থাকে ভাই বোন, তাদের থেকে শুনবা যে যদি নৌকা নদীতে পানি কম থাকে তাহলে ওই জায়গায় বৈঠা পাওয়া যায় না, বা কিছু একটা ঝামেলা থাকে। তো হ্যাঁ, আমি এগুলো শুনছি। তো যাই হোক, তখন এখানে কি করা হয়, এইখানে একটা লাঠি থাকে। তুমি অন করো নাই? আচ্ছা আচ্ছা, এখানে একটা লাঠি থাকে, এটা দিয়ে এই পার থেকে একজন বোটটাকে টেনে নিয়ে যায়, ঠিক আছে? এইভাবে টেনে নিয়ে আগায় সামনে, এবং এটার ফলে নৌকাটা সামনে আগায়, ঠিক আছে? কেমনে আগায়? এখন প্রশ্ন হচ্ছে কি, আগাবে এটা কেন? তুমি এখানে কি দিচ্ছ? টান দিচ্ছ। টান দেওয়ার জন্য এই বরাবর টি দিয়ে এটাকে প্রকাশ করলাম। এফ দিতে পারো, কোনো প্যারা নাই, এটাকে এফ দিতে হবে না টি দিতে হবে, ইটস ইওর চয়েস, ঠিক আছে? এখন টান যদি দাও এই বরাবর, এখন তাইলে এটার একটা অ্যাঙ্গেল আসবে অবশ্যই। কিভাবে, কোনটার সাথে অ্যাঙ্গেল দিবা? ধরে নিলাম এই বরাবর একটা অ্যাঙ্গেল আছে থিটা, ঠিক আছে? তাহলে এইদিকে কত আসবে? কস না সাইন? বলো, যার সাথে কোন তার সাথে কস। তাহলে এদিকে আসবে টি কস থিটা, এবং এদিকে আরেকটা আসবে, সেটা হলো টি সাইন থিটা, ঠিক আছে? বুঝেছো? এখন যদি তোমার সুতাটা বড় নিবা না ছোট নিবা, প্রশ্ন হলো এটা, বড় নিলে লাভ হবে না ছোট নিলে লাভ হবে? তো তোমার টার্গেট কি? অল্প শ্রমে অল্প সময় দিয়ে নৌকাটা সামনে আগায় নিয়ে যাও। তো এখানে এই টি কস থিটার জন্য জিনিসটা সামনে আগাবে, তাহলে তোমার টার্গেট হলো টি কস থিটাকে বড় বানানো, ঠিক আছে? টি কস থিটাকে বড় বানানো আর টি সাইন থিটার ভ্যালুটাকে ছোট বানানো। বুঝছো কথা? আচ্ছা, এখন টি কস থিটার ভ্যালু বড় হবে, সাইন থিটার ভ্যালু ছোট হবে। অ্যাঙ্গেল ছোট হলে না বড় হলে? ধরো যদি আমি 0 ডিগ্রি ধরি, 0 ডিগ্রিতে cos 0 ডিগ্রির মান 1, কিন্তু sin 0 ডিগ্রির মান 0, তাহলে অ্যাঙ্গেলটা যত ছোট হবে তত তাইলে আমাদের সুবিধা। এখন অ্যাঙ্গেল ছোট বানানোর জন্য তোমার সুতাটা কি বড় নিতে হবে না ছোট নিতে হবে? প্রশ্ন হলো এটা। দেখো যে একই জিনিস, এখানে এই জিনিসটা আছে, আমি বড় একটা সুতা নিছি, তাহলে অ্যাঙ্গেলটা কি হয়েছে? ছোট হয়েছে। আর যদি ছোট একটা সুতা নেই, তাহলে অ্যাঙ্গেলটা বড় হয়েছে। সুতা যত বড় হবে অ্যাঙ্গেল তত ছোট হবে, ঠিক আছে? তাহলে এই সুতা যত বড় হবে, এই টি কস থিটা তত বড় হয়ে যাবে, টি কস থিটা এবং টি সাইন থিটা তত ছোট হয়ে যাবে। টি সাইন থিটা ছোট হয়ে যাবে, টি কস থিটা বড় হয়ে যাবে। তোমার এটাই টার্গেট, কারণ টি সাইন থিটা যদি বড় হয়ে যায়, এটা বারবার পারে এসে পড়বে। বারবার পারে এসে পড়লে তো তোমার ঝামেলা। তোমার তো চাওয়া হচ্ছে কি আগায় নিয়ে যাওয়া, তাই যখন তোমার পারে আনা লাগবে তখন সুতাটা দেখবে ওটা এমনি ছোট করে, ঠিক আছে? ছোট করলে দেখবে ওটা অটো সামনে এসে পড়বে। না, এখানে ওয়েট রিডিউসের কিছু না, এটা তোমার সামনে আর এই পাশে দুইটা মুভমেন্ট, এটা পানির নিচে আসবে না, পানির নিচে এমনিতেই ওয়েট রিডিউস হয়েই আছে, সমস্যা নেই, ঠিক আছে? তো এখন এইদিকে একটা এইদিকে একটা, ঠিক আছে? মানে এই পাশে আর এই পাশে দুইটা মুভমেন্টের জন্য, হ্যাঁ, এক্স আর ওয়াই এখানে এইভাবে আছে। আচ্ছা, সো তাইলে সুতা যত বড় হবে তত তোমার লাভ হবে, বুঝতে পারছো কথাটা? ঠিক আছে, টি কস থিটার জন্য লম্বা সুতা নিতে হবে, লম্বা সুতা, থিটা ছোট, কস থিটা ছোট, তাইলে কস থিটা বড়, কস থিটা বড় মানে টি কস থিটা বড়। তাহলে লম্বা সুতা হচ্ছে টি কস থিটা, মানে তোমার এইটার জন্য যত লম্বা সুতা নিবা তত বেশি লাভ হবে, বুঝছো? এই রিলেটেড অঙ্ক বোর্ডে আসছে, খুবই সুন্দর, যে দুইজন মাঝি রহিম আর করিম দুই পাশ থেকে একটা নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে, পড়ছো একটা দিয়ে, অঙ্ক আসছে দুইটা দিয়ে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে ওরা কত সময় জানি কতটুকু যায়, দুই পাশ দিয়ে দুই পার দিয়ে হেঁটে যাচ্ছে একটা নৌকাকে বেঁধে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাইলে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার নৌকাটা কত ভেলোসিটিতে আগাচ্ছে, ভুংচুং এসব, আর তারপরে 5 মিনিটে তারা অনেক দূর গেছে, যাওয়ার পরে হচ্ছে গিয়ে এক মাঝি আরেক মাঝিকে বলছে যে এই সমপরিমাণ সময় আমরা আরো বেশি দূর যেতে পারতাম,
এখন ওর এই যুক্তিটাকে এক্সপ্লেইন করো ম্যাথমেটিক্যালি, ছবি টবি এঁকে, প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, তো এটা আমরা এখন করব, পজ দাও।